বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আজও আমরা এসেছি শুধুমাত্র আপনার জন্য। আজ আমাদের তরফ থেকে রয়েছে সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু ও ভূত। গল্পটি প্রথম 1371 অর্থাৎ 1962 খ্রিস্টাব্দ নাগাদ সাদিয়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। গল্পের প্রধান চরিত্রে আছে প্রফেসর শঙ্কু, বিজ্ঞানী আর্চিবাল্ড অ্যাক্রয়েড, অবিনাশবাবু, প্রহ্লাদ, রামলোচনবাবু এবং ভূত। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও ভূত। ভূত, প্রেত, প্ল্যানচেট, টেলিপ্যাথি, ক্লিয়ার ভয়েস এসবই একদিন না একদিন বিজ্ঞানের আওতায় এসে পড়বে, এ বিশ্বাস আমার অনেক দিন আগে থেকেই আছে। বহুকাল ধরে বহু বিশ্বস্ত লোকের ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার কাহিনী সেই সব লোকের মুখ থেকেই শুনে এসেছি। ভূত জিনিসটা তাই কখনো হেসে উড়িয়ে দিতে পারিনি। আমার নিজের কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি। চীনের জাদুকরের কারসাজিতে হিপনোটাইজ বা সম্মোহিত হয়েছি, অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করেছি, গেজো বাবার মন্ত্র বলে জানোয়ারের কঙ্কালে রক্ত মাংস ফিরে আসতে দেখেছি, কিন্তু যে মানুষ মরে ভূত হয়ে গিয়েছে সেই ভূতের সামনে কখনো পড়তে হয়নি আমাকে। এই অভিজ্ঞতার অভাবের জন্যই বোধহয় বেশ কিছুদিন থেকে ভূত দেখবার ইচ্ছাটা প্রবল হয়ে উঠেছিল। আর কেবলই ভাবছিলাম ভূতকে হাজির করার বৈজ্ঞানিক উপায় কি হতে পারে। এখানে আবিষ্কার রাসায়নিক প্রক্রিয়া বা যন্ত্রপাতিতে কাজ হতে পারে না, তার সঙ্গে চাই কনসেন্ট্রেশন, রীতিমতো ধ্যানস্থ হওয়া চাই। কারণ যে কোনো ভূত হলেই তো চলবে না। বিশেষ বিশেষ মৃত ব্যক্তির ভূতকে ইচ্ছা মতো আমার ঘরে এনে হাজির করে তাদের সঙ্গে বাক্যালাপ করে তারপর তাদের আবার ফেরত পাঠিয়ে দিতে হবে পরলোকে। সবচেয়ে বড় কৃতিত্ব হবে যদি তাদের একেবারে সশরীরে এনে ফেলা যায়, যার ফলে তাদের আমরা স্পর্শ করতে পারি, তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারি, তবেই না বিজ্ঞানের কৃতিত্ব। গত 3 মাস পরিশ্রম, গবেষণা ও কারিগরির পর আমার নিউ স্পেকট্রোস্কোপ যন্ত্রটা তৈরি হয়েছে। এখানে স্পেকট্রো কথাটা স্পেকট্রাম থেকে আসছে না, আসছে স্পেকটার অর্থাৎ ভূত থেকে। নিউ কারণ এইরকম যন্ত্র আগে কখনো আবিষ্কার করা হয়নি। যন্ত্রের বিশদ বিবরণ আমার খাতায় রয়েছে, তাই এই ডায়েরিতে সেটা আর দিলাম না। মোটামুটি বলে রাখি, আমার মাথার মাপের একটি ধাতুর হেলমেট তৈরি করা হয়েছে। তার দুদিক থেকে 2টি ছোট বৈদ্যুতিক তার বেরিয়ে একটা কাঁচের পাত্রে আমার তৈরি তরল সলিউশনের মধ্যে চোবানো 2টো তামার পাতের সঙ্গে যোগ করা হয়েছে। হঠাৎ দেখলে অ্যাসিড ব্যাটারির কথা মনে পড়তে পারে। সলিউশনটা অবশ্য নানা রকম বিশেষ মাল মশলা মিশিয়ে তৈরি। তার মধ্যে প্রধান হলো শ্মশান সংলগ্ন চিতার ধোঁয়ায় পরিপুষ্ট গাছের শিকড়ের রস। এই সলিউশন গ্যাসের আগুনে গরম করলে তা থেকে একটা সবুজ রঙের ধোঁয়া বেরোয়। খুব আশ্চর্যভাবে পাত্রের ওপরেই প্রায় 1 মানুষ জায়গা নিয়ে কুণ্ডলী পাকাতে থাকে। ভূতের আবির্ভাব হওয়ার কথা সেই কুণ্ডলীর মধ্যেই। আজ সকালে যন্ত্রটাকে প্রথম টেস্ট করলাম। 16 আনা সফল হয়েছে কিনা বলবো না, এবং এই আংশিক সাফল্যের প্রধান কারণ হলো আমার কনসেন্ট্রেশনের গলদ। ল্যাবরেটরিতে ঢোকার সময় দেখলাম বারান্দায় নিউটন এক থাবায় একটা আরশোলা মারল। ফলে হলো কি, হেলমেট পরে বসে ভূতের কথা ভাবতে কেবলই আরশোলার নিষ্প্রাণ দেহটার কথা মনে পড়ল। সেই কারণেই বোধহয় মিনিট 5 পর স্পষ্ট দেখতে পেলাম ধোঁয়ার কুণ্ডলীর ভিতর একটি বিরাট আরশোলা তার সুরগুলো আমার দিকে ইঙ্গিত করে নাড়াচাড়া করছে। প্রায় 1 মিনিট ছিল এই আরশোলার ভূত, তারপর অদৃশ্য হয়ে গেল। বুঝলাম আজ আর অন্য ভূত নামানোর চেষ্টা বৃথা। কাল সকালে আর একবার চেষ্টা করে দেখব। আজ সারাদিনটা মনের ব্যায়াম অভ্যাস করতে হবে, যাতে কাল কনসেন্ট্রেশনে কোনো ত্রুটি না হয়। 11 এপ্রিল অভাবনীয়। আজ প্রায় 3.5 মিনিট ধরে পরলোকগত
বন্ধু ব্রিটিশ বৈজ্ঞানিক আর্চিবাল্ড অ্যাক্রয়েডের সঙ্গে আলাপ হলো। নরওয়েতে রহস্যজনকভাবে অ্যাক্রয়েডের মৃত্যু হয়। মৃত্যুর কারণ পরে আমি জেনেছিলাম এবং সেটা এর আগেই আমি ডায়েরিতে লিখেছি। আজ সেই অ্যাক্রয়েড অতি আশ্চর্যভাবে আমার সবুজ ধোঁয়ার কুণ্ডলিতে আবির্ভূত হলেন। আশ্চর্য বলছি এজন্য যে অ্যাক্রয়েডের বিষয়ে প্রায় 5 মিনিট ধ্যান করার পর যে জিনিসটা প্রথম দেখা হলো ধোঁয়ার মধ্যে, সেটা হলো একটি নরকঙ্কাল, যার ডান হাতটা আমার দিকে প্রসারিত। তারপর হঠাৎ দেখি সে কঙ্কালের চোখে সোনার চশমা। এই যে অ্যাক্রয়েডেরই বাইফোকাল চশমা, সেটা আমি দেখেই চিনলাম। চশমার পর দেখা গেল দাঁতের ফাঁকে পাকানো একটা পাইপ, অ্যাক্রয়েডের স্বাদের ব্রায়ার। তারপর পাঁজরের ঠিক নিচটায় একটা চেনওয়ালা ঘড়ি, এও আমার চেনা। বুঝতে পারলাম অ্যাক্রয়েডের চেহারা যে বিশেষত্বগুলি আমার মনে দাগ কেটেছিল সেগুলো আগে দেখা যাচ্ছে। ঘড়ি, পাইপ, চশমা সমেত কঙ্কালটি হঠাৎ বলে উঠল, হ্যালো শঙ্কু। এই যে স্পষ্ট অ্যাক্রয়েডের গলা আর কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই সুটি পরিহিত সৌম্যমূর্তি অ্যাক্রয়েডের সম্পূর্ণ অবয়ব ধোঁয়ার মধ্যে প্রতীয়মান হলো। তার ঠোঁটের কোণে সেই ছেলেমানুষি হাসি, মাথার কাঁচা পাকা চুলের একগোছা কপালের ওপর এসে পড়েছে, গায়ে ম্যাকিন্স, গলায় মাফলার, হাতে দস্তানা। আমি প্রায় হাত বাড়িয়ে অ্যাক্রয়েডের হাতে হাত মেলাতে গিয়ে শেষ মুহূর্তে অপ্রস্তুত হয়ে নিজেকে সামনে নিলাম। করমর্দন সম্ভব ছিল না, কারণ যা দেখেছিলাম তা অ্যাক্রয়েডের জড়রূপ নয়, শূন্যে ভাসমান প্রতিবিম্ব মাত্র। কিন্তু আশ্চর্য এই যে প্রেচ্ছায়া কণ্ঠস্বর অতি স্পষ্ট। আমি কিছু বলার আগেই অ্যাক্রয়েড তার গম্ভীর অথচ মসৃণ গলায় বললেন, তোমার কাজের দিকে আমার দৃষ্টি রয়েছে, যা করছো সবই খেয়াল করি। তুমি তোমার দেশের মুখ উজ্জ্বল করছো। উত্তেজনায় আমি গলায় প্রায় শুকিয়ে এসেছিল, তবু কোনো রকমে বললাম, আমার নিউজ স্পেকট্রোস্কোপ সম্বন্ধে তোমার কি মত? সবুজ ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে মৃদু হেসে অ্যাক্রয়েড বলল, আমার দেখা যখন তুমি পেয়েছ তখন আর মতামতের প্রয়োজন কি? তুমি নিজেই জানো তুমি কৃতকার্য হয়েছ। যারা লোকান্তরিত তারা মতামতের ঊর্ধ্বে। মানসিক প্রক্রিয়ার কোনো প্রয়োজন আমাদের জগতে নেই। চিন্তা ভাবনা, সুখ দুঃখ, ভালো মন্দ সবই এখানে অবগত। আমি অবাক হয়ে অ্যাক্রয়েডের কথা শুনছি আর এরপর কি জিজ্ঞাসা করব ভাবছি। এমন সময় একটা অদ্ভুত হাসির সঙ্গে সঙ্গে বুদবুদের মধ্যে অ্যাক্রয়েড অদৃশ্য হয়ে গেল। আর তারপরেই ধোঁয়ার কুণ্ডলীটা আমার দিকে এগিয়ে এলো আর আমি বুঝতে পারলাম যে আমার চেতনা লোপ পেয়ে এসেছে। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চাকর প্রহ্লাদ আমার কপালে জলের ছিটা দিচ্ছে। এই গরমে লোহার টুপি মাথায় পরে বসে আছে। বাবু, বুড়ো বয়সে এত কি আর সয়? হেলমেটটা খুলে ফেললাম, বেশ ক্লান্ত লাগছে। বুঝলাম অতিরিক্ত কনসেন্ট্রেশনের ফল। কিন্তু অ্যাক্রয়েডের প্রেতাত্মা যে আমার ল্যাবরেটরিতে আবির্ভূত হয়ে আমার সঙ্গে কথা বলে গেছে তাতে কোনো ভুল নেই। আমার গবেষণা, আমার পরিশ্রম সঙ্গে
অনেকাংশ সাধ্য হয়েছে। আশ্চর্য আবিষ্কার এই নিও স্পেকট্রোস্কোপ। মনে মনে ভাবলাম, সামান্য শারীরিক গ্লানিতে নিরাশ্বাস হলে চলবে না, কাল আবার বসবো এই যন্ত্র নিয়ে। ইচ্ছে হচ্ছে বিগত যুগের কিছু ঐতিহাসিক চরিত্রের প্রেতাত্মার সঙ্গে চাক্ষুষ পরিচয় করে তাদের সঙ্গে কথা বলবো। 12 এপ্রিল। অন্ধকূপ হত্যার আসল ব্যাপারটা জানবার জন্য ভেবেছিলাম সিরাজউদ্দৌলাকে একবার আনবো, কিন্তু সব প্ল্যান মাটি করে দিলেন আমার প্রতিবেশী অবিনাশ চাটুর্যে। বৈঠকখানায় বসে সবেমাত্র কফি শেষ করে ন্যাপকিনে মুখ মুছছি, এমন সময় ভদ্রলোক হাজির। অবিনাশবাবুর মতো অবৈজ্ঞানিক ব্যক্তি জগতে আর দ্বিতীয় আছে কি না সন্দেহ। ভদ্রলোকের জন্ম হওয়া উচিত ছিল প্রস্তর যুগে, 20 শতাব্দীতে তিনি একেবারেই বেমানান। আমার সাফল্যে ঔদাসীন্য ও ব্যর্থতায় টিটকিরি, এ দুটো জিনিস ছাড়া ওর কাছ থেকে কখনো কিছু পেয়েছি বলে মনে পড়ে না। ঘরে ঢুকেই আমার সামনের সোফায় ধপ করে বসে পড়ে বললেন, হ্যাঁ, ওই শ্রীর ধারে ঘোরাফেরা হচ্ছিল কি মতলবে? উশ্রিত ধারে আমি মাঝে মাঝে অবশ্যই প্রাতর্ভ্রমণে ওই দিকটায় যাই, কিন্তু গত 20-25 দিনে আমি যাইনি। সত্যি বলতে কি, বাড়ি থেকেই বেরোয়নি। তাই বললাম, কবেকার কথা বলছেন? আজকে মশাই, আজকে এই ঘন্টাখানেক হবে। ডাকলুম, সাড়াই দিল। সে কি, আমি তো বাড়ি থেকেই বেরোইনি। অবিনাশবাবু হেসে হেসে বললেন, এ আবার কি বিমূর্তি ধরলো আপনার? অস্বীকার করছেন কেন? ওরকম করলে যে লোকে আরো বেশি করে সন্দেহ করবে। আপনার 5 ফুট 2 ইঞ্চি হাইট, ওই টাকার ওই দাড়ি, গিরিগি শহরে আর কার আছে বলুন দেখি? আমি যুগপৎ রাগ আর বিস্ময়ে কিচ্ছু বলতে পারলাম না। লোকটা কি, আমি মিথ্যেবাদী? আমি ত্রিলোকেশ্বর শঙ্কু। আমার কিছু মূল্যবান ফর্মুলা অতিরিক্ত অনুসন্ধিৎসু বৈজ্ঞানিকের কাছে গোপন করেছি বটে, কিন্তু উশ্রির ধারে যাবার মতো সামান্য ঘটনা আমি অবিনাশবাবুর মতো নগণ্য লোকের কাছে গোপন করতে যাবো কেন? অবিনাশবাবু বললেন, শুধু আমি নয়, আপনি রামলোচন বাড়ুজ্যের কাছেও শুনে দেখতে পারেন। উনিও আপনাকে দেখেছে, তবে উশ্রির দ্বারে নয়। উনি দেখেছেন ওই জজ সাহেবের বাড়ির পিছন দিকের আম বাগানে। হ্যাঁ। আমি চুপ করে রইলাম। ভদ্রলোক শুধু নিজে মিথ্যে কথা বলছেন না, অন্য আরেকজন প্রবীণ ব্যক্তিকেও মিথ্যেবাদী বানাচ্ছেন। এর কি কারণ হতে পারে তা আমি বুঝতে পারলাম না। আমার চাকর প্রহ্লাদ অবিনাশবাবুর জন্য কফি নিয়ে এলো। ভদ্রলোক ফস করে জিজ্ঞাসা করে বসলেন, পেল্লাদ, বলি তোমার বাবু আজ সকালে বাড়িতে ছিলেন না বেরিয়েছিলেন? প্রহ্লাদ বলল, কাল এত রাত অবধি ল্যাবরেটরিতে খুটখুট করলেন, আর আজ এমনি সকালে বেরিয়ে যাইবেন? বাবু বাড়িতেই ছিলে? এখানে একটা কথা বলার দরকার। আমি কাল সকালের পর আদৌ আমার ল্যাবরেটরিতে যাইনি। বিনা কারণে আমি কখনো ল্যাবরেটরিতে যাই না। আমার সারাদিনের কাজ ছিল কনসেন্ট্রেশন অভ্যাস করা, এবং সে কাজটা আমি আমার শোবার ঘরেই করি। রাত্রে 9টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি যথারীতি ভোর 5টায়। অথচ প্রহ্লাদ বলে কি না আমি ল্যাবরেটরিতে কাজ করছি। আমি প্রহ্লাদকে বললাম, আমি যখন কাজ করছি তখন তুমি আমাকে কফি দিতে গিয়েছিলে কি? হ্যাঁ বাবু, দিয়েছিলাম যে। তুমি অন্ধকার ঘরে খুটুর খুটুর করছিলে। আমি প্রহ্লাদকে বাধা দিয়ে বললাম, অন্ধকার ঘর? তাহলে তুমি আমায় চিনলে কি করে? প্রহ্লাদ একগাল হেসে বলল, তা আর চিনবো না বাবু, চাঁদের আলো ছিল যে, মাথা হেট করে বসেছিলি, মাথায় আলো পড়ে চকচক করে। ঠিক আছে ঠিক আছে। অবিনাশবাবু একটা বিড়ি ধরিয়ে বললেন, ওই সেই যে কি এক বায়োস্কোপ দেখিলাম, ওই একটা মানুষ দুভাগে ভাগ হয়ে একই সময় এখানে ওখানে। আপনার কি এই দশায় হলো নাকি?
তা অবশ্য কিছু আশ্চর্য নয়। পই পই করে বলেছি, ওইসব গবেষণা গবেষণা যাবেন না, ওতে ব্রেন এফেক্ট করে। গরিবের কথা বাসি হলে তবে ফলে কিনা। আরও আধ ঘন্টা ছিলেন অবিনাশবাবু। বুঝতে পারছিলাম একটা ম্যাগাজিনের পাতা উল্টানোর ফাঁকে ফাঁকে ভদ্রলোক আমার দিকে আট চোখে লক্ষ্য করছিলেন। আমি আর কোনো কথাই বলতে পারলাম না, কারণ আমার মাথার মধ্যে সব কেমন জানি গণ্ডগোল হয়ে যাচ্ছিল। বিকেলে হাঁটতে হাঁটতে রামলোচন বাবুর বাড়ির দিকে গেলাম। ভদ্রলোক গেটের বাইরে বাঁধানো রকটাতে বসে সুরেন ডাক্তারের সঙ্গে গল্প করছিলেন। আমাকে দেখে বললেন, আপনি একটা হিয়ারিং এইড ব্যবহার করুন। এত ডাকলুম, সাড়াই দিলেন না। কি খুঁজছিলেন মিত্রের আমবাগানে? কোনো আগাছা টাগাছা বুঝি? আমি একটু বোকার মতো হেসে আমতা আমতা করে আমার অন্য মনস্কতার একটা কাল্পনিক কারণ দিলাম। তারপর বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে উশ্রির ধারে গিয়ে বসলাম। সত্যি কি আমার মতিভ্রম হয়েছে? মস্তিষ্কের বিকার ঘটেছে? এরকম ভুল তো এর আগে কখনো হয়নি। 27 বছর হলো গিরিডিতে আছি। নানা রকম কঠিন জটিল গবেষণা তার অনেকটা সময় কেটেছে, কিন্তু তার ফলে কখনো আমার স্বাভাবিক আচরণের কোনো ব্যতিক্রম ঘটেছে এরকম কথা তো কাউকে কোনোদিনও বলতে শুনিনি। হঠাৎ আজ এ কী হলো? রাত্রে খাবার পর একবার ল্যাবরেটরিতে না গিয়ে পারলাম না। নিউজ স্পেকট্রোস্কোপটাকে যেমন রেখেছিলাম তেমনই আছে। জিনিসপত্র, বই খাতা, অন্যান্য যন্ত্রপাতি কোনোটাও একটুকুও এদিক ওদিক হয়নি। ল্যাবরেটরিতে কে এসেছিলেন কাল রাতে, আর এসেছি অথচ টের পাইনি? অসম্ভব। ঘরে বাতিই নিভিয়ে দিলাম। দক্ষিণের জানালা দিয়ে চাদরের আলো টেবিলের উপর এসে পড়ল। মনে গভীর উদ্বেগ নিয়ে আমি জানলার দিকে এগিয়ে গেলাম। জানালা দিয়ে আমার বাগান দেখা যাচ্ছে। এই বাগানে রোজ বিকেলে আমি রঙিন ছাতার তলায় আমার প্রিয় ডেক চেয়ারে বসে থাকি। ছাতা এখনো রয়েছে, তার তলায় চেয়ারও। সে চেয়ার খালি থাকার কথা, কিন্তু দেখলাম তাতে কে জানি বসে রয়েছে। আমার বাড়িতে আমি, প্রহ্লাদ ও আমার বিড়াল নিউটন ছাড়া আর কেউ থাকে না। মাথা খারাপ না হলে প্রহ্লাদ কখনো ও চেয়ারে বসবে না। যে বসে আছে সে বৃদ্ধ। তার মাথায় টাক, কানের দুপাশে সামান্য পাকা চুল, গোঁফ দাড়ি অপরিচ্ছন্নভাবে ছাটা। যদিও সে আমার দিকে পাশ করে বসে আছে এবং আমার দিকে ফিরে চাইছে না, তাও বেশ বুঝলাম যে তার চেহারার সঙ্গে আমার চেহারার আশ্চর্য মিল। এরকম অভিজ্ঞতা আর কারোর কখনো হয়েছে কি না জানি না। যমজ ভাইয়ের মধ্যে নিজের প্রতিরূপ মানুষ অভ্যস্ত, কিন্তু আমার যমজ ভাই কেন? কোনো ভাই নেই। খুড়তুতো ভাই একটি আছেন, তিনি থাকেন রেলিডিতে, এবং তিনি লম্বায় 6 ফুট 2 ইঞ্চি। এ লোক তবে কে? হঠাৎ মনে হলো, শহরের কোনো ছেলে ছোকরা আমার ছদ্মবেশ নিয়ে আমার সঙ্গে মশকরা করছে না তো? তাই হবে, তাছাড়া আর কিছুই নয়। বারগান্ডায় এক শখের থিয়েটার পার্টি আছে। তাদের দলেই কেউ নিশ্চয়ই এই প্র্যাকটিক্যাল জোকের জন্য দায়ী। অপরাধীকে হাতে না হাতে ধরবো বলে পা টিপে টিপে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে বারান্দায় পেরিয়ে বৈঠকখানার দরজা দিয়ে সোজা বাগানের দিকে এগিয়ে গেলাম।
কিন্তু ব্যর্থ অভিযান। গিয়ে দেখি চেয়ার খালি। ক্যানভাসে হাত দিয়ে দেখি সেটা তখনও গরম রয়েছে, অর্থাৎ অল্পক্ষণ আগেই কেউ যে চেয়ারটায় বসেছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চারিদিকে চেয়ে দেখি কেউ কোথাও নেই। জ্যোৎস্নার আলোতে আমার বাগানে গা ঢাকা দিয়ে থাকার কোনো উপায় নেই, কারণ একটি মাত্র গুলঞ্চ গাছের গুড়ি পিছনে ছাড়া লুকবার কোনো জায়গাই নেই। তাহলে কি আমার দেখবার ভুল? কিন্তু অবিনাশবাবু, রামলোচনবাবু এরা তবে কাকে দেখলেন? শোবার ঘরে ফিরে এসে অনুভব করলাম আমার উদ্বেগ আরও দ্বিগুণ হয়ে গেছে। আজ রাতে ঘুমের ওষুধ না খেলে ঘুম হবে না। 14ই এপ্রিল। ডবল শঙ্কুর রহস্যের যেভাবে সমাধান হলো তার তুলনীয় কোনো ঘটনা আমার জীবনে আর ঘটেনি। গত 2 দিন আমাকে দেখতে পাওয়ার ভয়ে আমি ঘর থেকেই বেরোইনি। যদি ভুল করে বা নিজের অজ্ঞাতসারে কখনো বেরিয়ে যাই, তাই প্রহ্লাদকে বলেছিলাম আমার শোবার ঘরের দরজার বাইরে বন্ধ করে দিতে এবং তার গায়ের সঙ্গে একটা ভারী টেবিল লাগিয়ে দিতে। সকাল বিকেলের কফি আর দুপুর রাত্রের খাবার প্রহ্লাদ নিজেই টেবিল সরিয়ে দরজা খুলে এনে দিয়েছে। খাওয়ার সময় দাঁড়িয়ে থেকেছে, আর খাওয়া হলে দরজা বন্ধ করে বাইরে থেকে টেবিল ঠেলে দিয়েছে। তা সত্ত্বেও প্রহ্লাদ 2 দিন খবর এনেছে যে লোকে নাকি আমায় শহরের এখানে সেখানে দেখতে পেয়েছে, উশ্রির পাশে বেশি। আর যারা আমায় দেখেছেন তাদের সকলেরই ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না। শুনেন ডাক্তার নাকি কাল সকালে স্বতঃস্ফূর্ত হয়ে আমায় পরীক্ষা করতে এসেছিলেন। প্রহ্লাদ বলে দিয়েছিল বাবু ঘুমোচ্ছেন, দেখা হবে না। আজ আর ঘরে বন্দি থাকতে পারছি না। প্রহ্লাদকে ডেকে টেবিল সরিয়ে একেবারে শটান ল্যাবরেটরিতে গিয়ে দাঁড়িয়েছি। আমার চেয়ার, আমার টেবিল, আমার নতুন যন্ত্র, বৈদ্যুতিক তার, সলিউশনের পাত্র, খাতাপত্র সব যেমন ছিল তেমনই আছে। খালি চেয়ারটা দেখে লোভ হলো, গিয়ে বসলাম। তারপর হাত বাড়িয়ে হেলমেটটা নিয়ে মাথায় পড়লাম। বোতলের মধ্যে সলিউশন ছিল, তার খানিকটা বিকারে ঢাললাম। তারপর বার্নার জ্বালিয়ে বিকারটা আগুনের শিখার উপর রাখলাম। সলিউশনের থেকে সবুজ ধোঁয়া উঠতে লাগলো। হেলমেটটা মাথায় পরে বৈদ্যুতিক তার দুটো বিকারে চোবানো তামার পাতের সঙ্গে যোগ করে দিলাম। তারপর ধোঁয়ার কুণ্ডলীর মাঝখানে দৃষ্টি রেখে 8-10 শতাব্দীর বাংলার হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলার ধ্যান করতে করতে একেবারে তন্ময় হয়ে গেলাম। ক্রমে কুণ্ডলিতে একটা নরকঙ্কালের আভাস দেখা গেল। সে কঙ্কাল স্পষ্ট হওয়া মাত্র বুঝতে পারলাম তার একটা বিশেষত্ব এই যে তার অস্তিত্ব কেবল মাথার খুলি থেকে পাঁজর অবধি, পাঁজরের নিচে কিছু নেই। আশ্চর্য, এরকম হলো কেন? কিছুক্ষণ পর দেখা গেল যে কঙ্কালের মাথার জরির কাজ করা একটা পাগড়ি, তারপর তার 2 কানের লতিতে দুটো জলজলে হীরা। হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় ইতিহাসের বইতে সিরাজউদ্দৌলার যত ছবি দেখেছি তার সবই হলো আবক্ষ প্রকৃতি। আমার মনে এতকাল তার এই ছবিটাই ছিল, তাই ভূত হয়েও সে এইভাবেই দেখা দিচ্ছে। চোখের কোটরে সবেমাত্র একটা মনির আভাস পেতে শুরু করেছি।
এমন সময় একটা অদ্ভুত অট্টহাস্যে আমার ধ্যান ভঙ্গ হলো, আর তার পর মুহূর্তেই ধোঁয়ার ভিতর থেকে সিরাজউদ্দৌলার আবক্ষ কঙ্কাল অন্তর্হিত হলো। তারপর সবুজ ধোঁয়ার আবরণ ভেদ করে আমার টেবিলের দিকে এগিয়ে এলো। এ কি আয়নায় আমার প্রতিবিম্ব, না অন্য মানুষ? মানুষে মানুষে এমন হুবহু সাদৃশ্য সম্ভব, তা আমি জানতাম না। কিন্তু আগন্তুকের কণ্ঠস্বরে প্রতিবিম্বের ধারণা অচিরেই মন থেকে দূর হলো। আমার চোখের দিকে অস্বাভাবিক তীক্ষ্ণ ও উজ্জ্বল দৃষ্টি নিয়ে আগন্তুক বললেন, শ্রীলোকেশ্বর, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি আমার অনেক দিনের বাসনা চিরসাধ্য করেছ। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, আপনি কে? আগন্তুক বললেন, বলছি, ধৈর্য ধরো। অশ্রির দ্বারেই ছিল আমার সাধনার স্থান। কুল বাবার শিষ্যত্ব গ্রহণ করে 16 বছর বয়সে গৃহ ত্যাগ করে এখানে চলে আসি। একবার ধ্যানস্থ অবস্থায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্রহ্মতালুতে শিলার আঘাতে আমার মৃত্যু হয়। মৃত্যু? তারপর অনেকবার ইচ্ছা হয়েছে এখানে ফিরে আসি, কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না সশরীরে অবতীর্ণ হওয়া। তোমার বিজ্ঞান ও আমার তন্ত্রের সংযোগ আজ সেটা সম্ভব হয়েছে। তুমি প্রথম দিন ধ্যানস্থ হবার কয়েক মুহূর্তের মধ্যেই আমি এসেছি, কিন্তু তখনই তোমাকে দেখা দিইনি, কারণ আমার অন্য কাজ ছিল। অকস্মাৎ মৃত্যুর ফলে আমার যোগা সাধনা কিছু সরঞ্জাম কোনো ব্যবস্থা করে যেতে পারিনি, অথচ অনুপযুক্ত লোকের হাতে পড়লে অনিষ্টের সম্ভাবনা। তাই কদিন অনুসন্ধানের পর সেগুলি পুনরুদ্ধার করে আজ সকালে অশ্রির জলে নিক্ষেপ করেছি। আর ভয় নেই। কিন্তু আপনি কে? বলছি, আগে কাজের কথা। তুমি স্নিগ্ধর ধ্যান করেছ, তাদের প্রেতাত্মা জড়রূপ ধারণ করতে অক্ষম, কারণ প্রথমত আমার সাধনা তাদের অনায়ত, দ্বিতীয়ত তোমার সঙ্গে তাদের রক্তের সম্বন্ধ নেই। রক্তের সম্বন্ধ? আপনার সঙ্গে কি আমার? আমি হলাম তোমার অতিরিক্ত প্রপিতামহ ঈশ্বর বটুকেশ্বর শঙ্খ। জন্ম 1056 সন, মৃত্যু 1132 সন। এসো তোমার করমর্দন করি। আমার অবিকল অবয়বধারী পূর্বপুরুষ তার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি সেটা ধরতেই একটা শিহরণের সঙ্গে অনুভব করলাম তার তীব্র অস্বাভাবিক শৈত্য। বটুকেশ্বর হেসে উঠলেন, ঠান্ডা লাগছে না, তবে চলি। তারপর আমার হাত ছেড়ে দিয়ে একটা ছোট্ট লাফে বটুকেশ্বর ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে প্রবেশ করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ কঙ্কালে পরিণত হলো। সে কঙ্কাল অদৃশ্য হবার আগে
মাথা হেড করে দেখিয়ে দিল ব্রহ্মতালুর জায়গাটা ফুটো। জড় ভূতের সাক্ষাৎ পাওয়াতে অশরীরী ভূত সম্পর্কে আর বিশেষ কৌতূহল রইল না। তাই বটুকেশ্বর অন্তর্ধান হবার কিছু পরেই নিউ স্পেকট্রোস্কোপটা আলমারিতে তুলে দিলাম। সত্যি বলতে কি, ধ্যানের ব্যাপারে মানসিক পরিশ্রমটাও যেন একটু বেশি হয়ে পড়ছিল। আমি বৈঠকখানায় বসে নিউটনকে নিয়ে একটু তামাশা করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। তাকে দেখেই বুঝলাম তিনি বেশ উদ্বিগ্ন। সোফায় বসে মিনিটখানেক কথা না বলে মেঝের দিকে ভ্রুকুটি করে চেয়ে রইলেন। তারপর বললেন, আমার ভাইপো শিবুকে চেনেন তো? আমি বললাম, হ্যাঁ। অবিনাশবাবু বললেন, সে ছোকরার আবার ছবি তোলার বাতিক আছে। তা কদিন থেকেই তো আপনাকে এখানে যেখানে দেখা যাচ্ছে, অথচ আপনি বলছেন আপনি বাড়িতে থেকে যান। তাই মানে আপনাকে একটু জব্দ করার মতলবেই আর কি ওই শিবুকে সেদিন বলেছিলাম ওই ক্যামেরা নিয়ে উস্ত্রির ধারে গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে। তারপর যেই আপনাকে দেখবে অমনি একটা খচ করে ছবি তুলে নেবে। যেমন ভাবনা তেমনি কাজ। বাহ, এনেছেন সে ছবি? আনমুখী মশাই, শুধু বালি আর পাথর, অথচ ওই পাথরের ধারেই ছিলেন আপনি, কিন্তু ছবিতে নেই, ভ্যানিশ। আমি হেসে বললাম, আসলে কি জানেন অবিনাশবাবু, ওটা আমি ছিলাম না, ছিলেন আমার পূর্বপুরুষের ভূত। আসুন কফি খান। প্রহ্লাদ। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু ও ভূত। গল্প পাঠে আমি ঋষভ, অবিনাশবাবুর চরিত্রে জয়ন্ত, প্রহ্লাদের চরিত্রে পার্থ ও রামলোচন বাবুর চরিত্রে শান্তনু। গল্পের অল সাউন্ড এফেক্টস আমি ঋষভ, গল্প পরিচালনায় জয়ন্ত। ধন্যবাদ জানাই আমাদের গল্প স্বল্প টিমকে আর আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আসব আবার এই দিনে এই সময়ে, পাশে থাকবেন আমাদের সাথে।